হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের আজকের ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 2 অ্যালগোরিদম নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা কি কি শিখেছি একবার দেখে নিই। অ্যালগোরিদমের সংজ্ঞা শিখেছি, অ্যালগোরিদমের বিভিন্ন বৈশিষ্ট্য শিখেছি, ফ্লোচার্ট এবং সুডোকোড সম্পর্কে শিখেছি। বিভিন্ন ধরনের অ্যালগোরিদমের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও অনেকগুলো প্রবলেম সলভ করব এবং তারপরে অ্যালগোরিদমের বিভিন্ন কমপ্লেক্সিটিগুলো নিয়ে আলোচনা করব। তারপর সবশেষে আমরা দেখব সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম দুইটি সংখ্যার মধ্যে যোগফল বের করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। আজকের ক্লাসে আমরা দেখব দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। আমরা অ্যালগোরিদম লেখার আগে চলেন ম্যাথমেটিক্যালি এটাকে একটু সলভ করি। তো ধরি যে আমাদের দুইটা সংখ্যা এ আর বি। তো আমি এ এর ভ্যালু নিলাম 7 আর বি এর ভ্যালু নিলাম 5। এই দুইটার মধ্যে এখন আমাকে কম্পেয়ার করতে হবে এ আর বি। তো কম্পেয়ার করলে 7 আর 5, আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের 7 এর ভ্যালু হচ্ছে বড়, তাহলে আমাদের এর ভ্যালুটা বড় হবে। আমরা কি আউটপুট পেয়ে গেলাম, এটাই আমাদের রেজাল্ট। এই খুবই সিম্পল জিনিসটা কিভাবে আমরা অ্যালগোরিদমে লিখতে পারি। আমরা জানি যে আমাদের অ্যালগোরিদম মানে স্টেপ বাই স্টেপ সমাধান, তাই প্রথম স্টেপ হবে স্টার্ট। পরের স্টেপে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিব এ আর বি। এই যে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিলাম, তারপর আমরা তার কম্পেয়ার করব যে এ এর মান কত নিয়েছি 7, বি এর মান 5, এটা আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম যে এ এর ভ্যালুটা যদি বি এর ভ্যালু থেকে বড় হয় দেন গো টু স্টেপ 5। তো স্টেপ 5 কি দেখি আমরা। স্টেপ 5-এ বলেছে প্রিন্ট এ ইজ লার্জেস্ট। তার মানে এখানে আমরা এটা বড় পেয়েছি। এ যদি বড় পাই তাহলে আমাদের আউটপুট কি প্রিন্ট হবে বলেন তো? আউটপুট প্রিন্ট হবে এ ইজ লার্জেস্ট। তাই এখানে বলেছে যে এ ইজ লার্জেস্ট। যদি আমাদের এর ভ্যালুটা বড় না হতো, ধরেন এর ভ্যালু হতো আমাদের 3 আর বি এর ভ্যালু থাকতো 5, তাহলে কি অবশ্যই বি এর মানটা বড় হয়ে যেত। তাই বলেছে যদি এই শর্তটা সত্যি না হয় তাহলে অবশ্যই আমাদের বি এর ভ্যালু বড়, তাই পরবর্তী স্টেপ হবে বি ইজ লার্জেস্ট, দেন গো টু স্টেপ 6। অবশ্যই স্টেপ 6-এ আমরা স্টপ করে দিব। বিষয়টা সহজ না? দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাকে আমরা প্রিন্ট করব যে এটা লার্জেস্ট নাম্বার, আর যেটা বড় হবে না সেটা তো ওইভাবেই থাকবে। তারপরে আমরা ফাইনালি প্রোগ্রামটা শেষ করে দিব। এখন তাহলে আমরা দেখি যে এটাকে খুব সহজে কিভাবে ফ্লো চার্ট অঙ্কন করা যায়। তো ফ্লো চার্ট অঙ্কন করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে কি স্টার্ট। তো স্টার্টটাকে আমরা এঁকে নিলাম। এরপর আমি কি করব যে দুইটা ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি জানি যে আমাদের সামান্তরিক আঁকতে হয়, তাই না? ইনপুট এ কমা বি। এরপর আমি কি করব দুইটার ভিতরে কম্পেয়ার করব। কোনো কিছুর তুলনা বা শর্ত বা ডিসিশন মেক করার জন্য আমাকে কি করতে হয়, ডায়মন্ড শেপ নিতে হয়। ডায়মন্ড শেপ নিয়ে আমি দেখব যে এ আর বি এর মধ্যে কোনটা বড়। যেহেতু আমি জানি ডিসিশন নিলে আমার ইয়েস নো আসবে, যে হ্যাঁ এটা বড়, না এটা বড় না, তাহলে আমি এক সাইডে লিখব ইয়েস, এক সাইডে লিখব নো। এটা আপনারা যে কোনো পাশেই লিখতে পারেন, ডাজেন্ট ম্যান্ডেটরি। আমি যেদিকে লিখেছি আপনাদেরকে সেদিকেই লিখতে হবে। তো এখানে আমরা ভ্যালু নিয়েছিলাম কত, এর ভ্যালু নিয়েছিলাম 7 আর বি এর ভ্যালু নিয়েছিলাম 5। তো আমরা এখান থেকে দেখলাম যে এর ভ্যালুটা বড়, তার মানে কি ইয়েস হবে। ইয়েস হলে কি আসবে, প্রিন্ট করবে। তো প্রিন্টের জন্য আমাদের বক্স ছিল কি আয়তক্ষেত্র, তাই না? তাহলে এ ইজ লার্জেস্ট। যদি তা না হয়, যদি নো হয়, তাহলে কি অবশ্যই বি ইজ লার্জেস্ট, তাই না? এরপর আমরা কি করব, দুইটার সমন্বয় আমাদের যেহেতু কাজ শেষ, এখান থেকে যে কোনো একটা ডিসিশন আমাদের আসবে, তারপর আমরা এটাকে শেষ করে দিব, অর্থাৎ স্টপ হয়ে যাবে। খুব সহজ না? এইভাবেই আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করতে পারি। আপনাদের এই পর্যায়ে একটি হোমওয়ার্ক থাকবে, তাহলে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। প্রবলেমটা সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সলভ করে দিব।
এখন আমরা শিখব সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অথবা চাকরির বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে। এটার আবার কোডিংও আসে, কিন্তু এটা কোডিংয়ের জন্য বা প্রবলেম সলভিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলেন দেখি কিভাবে এটা সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি। এটার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানা দরকার। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হলো F ইকুয়াল টু 9 ইন্টু C/5 প্লাস 32। এই ইকুয়েশনটা দ্বারা আমরা ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করতে পারি বা সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা স্টার্ট করব, তারপর আমরা টেম্পারেচার রিড করব সেলসিয়াস স্কেলে। এরপর আমরা টেম্পারেচারটা ক্যালকুলেট করব ফারেনহাইট ইউজিং দ্য ফর্মুলা। ফর্মুলাটা কি? এই যে আমি এখানে যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা। এরপর আমরা যে এখান থেকে ইকুয়েশনের পর যে ফর্মুলাটা পাবো সেটা আমরা প্রিন্ট করব বা ডিসপ্লে করব, অ্যান্ড ফাইনালি আমরা স্টপ করে দিব। তাহলে এই খুব সহজ পদ্ধতিতেই আমরা সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি। এই পর্যায়ে চলেন আমরা দেখি কিভাবে এটার ফ্লোচার্টটা ড্র করা যায়। তো প্রথমে আমরা স্টার্ট করব, তারপর আমরা এই যে ভ্যালু রিড করলাম, এরপর আমরা ক্যালকুলেট করব যে F ইকুয়াল টু 9 ইন্টু C/F 13। তারপর আমরা যে টেম্পারেচারটা পাবো সেটা প্রিন্ট করে দেব, দেন স্টপ করে দিব। এটা খুব সহজে আমরা সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করে ফেললাম। পরবর্তীতে চলে আসি আরেকটা উদাহরণে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, চাকরির পরীক্ষা, কোডিং যে কোনো জায়গায় এটা আসতে পারে। তাহলে চলেন আমরা একটু মন দিয়ে দেখি। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে উক্ত সংখ্যা থেকে একদম অন পর্যন্ত তার গুণফল, তাই না? অর্থাৎ আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই 3 ইন্টু 2 ইন্টু 1। আবার যদি 5-এর ফ্যাক্টোরিয়াল চাই তাহলে কি হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটার জন্য আমাদের কোডিংয়ে একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। এই ইকুয়েশন বা ফাংশন দ্বারা আমরা খুব সহজে ফ্যাক্টোরিয়াল মানটা বের করতে পারি। তাহলে চলেন দেখি এটার অ্যালগরিদম কিভাবে লেখা যায়। প্রথম পর্যায়ে আমরা স্টার্ট করলাম, দ্বিতীয়ত আমরা রিড এ নাম্বার n, অর্থাৎ আমরা n একটা নাম্বার নিব। তো এখানে আমরা ধরে নিলাম যে n এর ভ্যালু 3। এরপর আসেন ইনিশিয়ালাইজ দ্য ভেরিয়েবল i ইকুয়াল টু 1, অর্থাৎ এই যে আমরা i নিয়েছি এই i এর ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। তো i এর ভ্যালু কেন অন নিলাম বা অন থেকে শুরু করলাম বলেন তো? কারণ অনের আগে কি আছে? 0 আছে, কারণ আমরা জানি সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, তাই না? তো এখানে যদি আমি 0 নিই তাহলে দেখেন কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে আমরা কি জানি যে গুণফল 0 হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু 0 নিতে পারবো না, তাহলে আমরা আলটিমেট আউটপুট বা সলিউশনটা পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা সমাধান করার জন্য আমাদের i এর ভ্যালুটা অন থেকে ইনিশিয়ালাইজ করব বা শুরু করব। এই জন্য বলেছে যে ইনিশিয়ালাইজ ভেরিয়েবল i ইকুয়াল টু 1। আবার এই যে আমরা ফ্যাক্ট নিয়েছি, ফ্যাক্টের ভ্যালুও আমরা কি নিব? অন নিব। তাহলে এই প্রথম পর্যায়ে এটা কি আসবে? 1 ইন্টু 1। তো দেখেন পরবর্তী স্টেপে কি বলেছে যে ইফ এই যে i এর ভ্যালুটা আমরা কোন পর্যন্ত রান করতে থাকবো, যে n এর ভ্যালুটা নিলাম তার সমান অথবা তার থেকে ছোট। এই i এর ভ্যালুটা কোন পর্যন্ত যাবে? এই 3 অথবা তার থেকে ছোট। যেটা বলছে যে i এর ভ্যালুটা, ইফ i এর ভ্যালুটা আমাদের n এর ভ্যালু থেকে ছোট অথবা সমান হয়, দেন গো টু স্টেপ 4। তাহলে 4-এ কি বলেছে দেখি? ক্যালকুলেট ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু i, অর্থাৎ তখন আমাদের এই ইকুয়েশনটা কাজ করবে। আর যদি তা না হয় গো টু স্টেপ 7। আমরা বুঝতে পারছি যে স্টেপ 7-এ হয়তো বা আমাদের স্টপ থাকবে, ঠিক আছে? আর যদি এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে তাহলে পরবর্তীতে কি হবে? প্রথমবার ক্যালকুলেট করার পরে একটা স্টেপ বেড়ে যাবে, অর্থাৎ i এর ভ্যালুটা আমরা কি করব? 1 ইনিশিয়ালাইজ করে দেবো। অর্থাৎ i এর ভ্যালু এখানে আমাদের কত ছিল? প্রথমে 1 ছিল, তারপর 1 প্লাস 1 ইকুয়াল টু এখানে আমরা 2 করে দিব, ঠিক আছে? এরপর গো টু স্টেপ 3। এভাবে আবার যে আমাদের স্টেপ 3-তে এসে এই পুরো জিনিসটা ক্যালকুলেট করতে থাকবে। এভাবে কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের এই i এর মান, আমাদের এই যে ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি 3, সেই পর্যন্ত না আসে। অর্থাৎ প্রথমে আমরা
এই যে আয়ের ভ্যালু যখন আমরা 1 নিলাম, ফ্যাক্টের ভ্যালু আমাদের 1 ছিল, তখন আমরা কি পেলাম 1 পেলাম। এরপর আমরা কি করলাম আয়ের ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট করে দিলাম, 1 ইনক্রিমেন্ট করলে আমাদের ভ্যালু কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে কি ফ্যাক্ট তো আমরা অলরেডি 1 ধরেই রাখছি, 1 × 2 মানে কি আমাদের 2। এরপর আমি আবারও 1 ইনক্রিমেন্ট করে 3 পেলাম, অর্থাৎ আমি চাচ্ছি n = 3। তো এই পর্যন্ত আসলে কি আমার কোড এক্সিকিউট করা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 3 × 2 × 1, 3 দুগুণে 6। এটা হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু। এইটা যতক্ষণ পাবো ততক্ষণ এভাবে চলতে থাকবে এবং ক্যালকুলেট করতে থাকবে। আর যখন আমরা রেজাল্টটা পেয়ে যাব তো প্রিন্ট ফ্যাক্ট করবে। আদারওয়াইজ যদি এখানে না হয়, আমরা বলেছিলাম যে এই শর্তটা যদি ফুলফিল না করে তাহলে সে কি স্টপ করে দিবে। তো এটাই ছিল মূলত আমাদের ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগরিদম। আমি আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন আমরা দেখব কিভাবে এটার ফ্লো চার্টটা ড্র করা যায়। তো দেখি ফ্লো চার্ট ড্র করার জন্য প্রথমে স্টার্ট করলাম, সংখ্যা পড়লাম, সংখ্যা পড়ার পর আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করব, ভ্যালু আয়ের ভ্যালু দিব 1, আবার ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও দিলাম 1। এখন আমরা ওই যে কন্ডিশনটা দেখব যে আমি যে নাম্বারটা নিচ্ছি অর্থাৎ আয়ের ভ্যালুটা n, অর্থাৎ আয়ের ভ্যালু যদি আমি 1 নিই এবং এটা আমার n এর ভ্যালু যদি 3, এটা যদি আমার ছোট অথবা সমান হয়, আয়ের ভ্যালু থেকে ছোট অথবা n এর ভ্যালু থেকে ছোট অথবা সমান হয়, তখন আমার এটা কি ইয়েস প্রিন্ট হবে এবং আমার এই ক্যালকুলেশনটা কাজ করবে। আর যদি এটা তা না হয় তখন আমার প্রিন্ট ফ্যাক্ট এসে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার এই ভ্যালু ক্যালকুলেট করতে থাকবে এবং পরবর্তীতে কি করবে, এটা যখন স্যাটিসফাই করবে তখন আবার আমার 1 ইনিশিয়ালাইজ হবে এবং তারপর আবার এই শর্ত কাজ করবে, আবার 1 ইনিশিয়ালাইজ হবে, এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা n এর ভ্যালুটা অ্যাপ্রোপ্রিয়েট না পাচ্ছি, অর্থাৎ n এর ভ্যালু ইকুয়াল না হচ্ছে, ততক্ষণ আমরা এই কন্ডিশনটা কাজ করতে থাকবে এবং পরবর্তীতে ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে প্রোগ্রাম স্টপ করে দিবে। তো এটাই ছিল আমার ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন আমরা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। আমরা জানি ডেটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশন আছে, যেমন সার্চিং, শর্টিং, ডিলিশন, ইনসারশন, মার্জ, এই ইত্যাদি অপারেশনগুলো সংঘটিত হয়ে থাকে। এই প্রত্যেকটা অপারেশনের জন্য আমাদেরকে ডেটাগুলোকে প্রসেস করতে হয় বা ইনপুট ডেটা রেডি করতে হয়। তো এই ইনপুট ডেটা রেডি করার জন্য সময়ের প্রয়োজন হয় বা এই ডেটাগুলোকে বাছাই করে প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদাভাবে আমাদের ডেটাগুলোকে তৈরি করতে হয়। তো এই যে ডেটা তৈরি করা হয় বা প্রসেস করা হয়, এই পুরো কাজটা করা হয় ডেটা স্ট্রাকচারের মধ্যে বা ডেটা স্ট্রাকচারের মধ্যে এই বিষয়টাকে আলোচনা করা হয়। যার ফলে এই যে ডেটাগুলোকে প্রসেস করছি, অবশ্যই সেখানে আমাদের বা ইনপুট ডেটাগুলোকে প্রসেস করছি, সেখানে আমাদের একটা সময়ের বিষয় থাকে। এই সময়ের বিষয় নিয়েই মূলত আলোচনা করা হয় টাইম কমপ্লেক্সিটির উপর। অর্থাৎ যে অ্যালগরিদমের যে আমাদের ইনপুটগুলো থাকবে, সেই ইনপুটগুলো প্রসেস করার জন্য আমাদের যে সময়টা দরকার, সেই সময়গুলোকে টাইম কমপ্লেক্সিটির আওতায় অন্তর্ভুক্ত করা যায়। একটি প্রোগ্রাম রান করতে কতখানি সময় নেয় তাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি। অ্যালগরিদমের কমপ্লেক্সিটিকে আমরা বিগ ও নোটেশন দ্বারা প্রকাশ করি। এর মানে হলো ইনপুটের আকার যেমনই হোক না কেন, একটি কনস্ট্যান্ট টাইমে অ্যালগরিদমটি তার কাজ শেষ করবে। অ্যালগরিদমের রানিং টাইমকে বা অ্যালগরিদম যে কত সময় কাজ করছে বা রানিং টাইম, একে আমরা কমপ্লেক্সিটি ফাংশন f(n) দ্বারা প্রকাশ করে থাকি। ডেটা অপারেশনের ভিন্নতার কারণে অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটিগুলো থাকে সেগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ আমাদের কমপ্লেক্সিটিগুলো ক্ষেত্রবিশেষ কম অথবা বেশি হতে পারে। এই ক্ষেত্রসমূহকে মোটামুটি 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ওর্স্ট কেস, একটা বেস্ট কেস এবং সর্বশেষ অ্যাভারেজ কেস। ওর্স্ট কেস কি? এই ক্ষেত্রে যদি আমাদের কমপ্লেক্সিটি ফাংশন f(f) অর্থাৎ রান টাইম, প্রোগ্রাম রান টাইম সবচেয়ে বেশি লাগে, তখন সেই কেসটাকে আমরা বলবো ওর্স্ট কেস। আর বেস্ট কেস, কখনো কখনো প্রোগ্রাম রান টাইম আমাদের প্রত্যাশারও অনেক কম সময়ে শেষ হয়ে যায়, অর্থাৎ অনেক দ্রুত কাজ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো বেস্ট কেস। আর আমরা যেই রান টাইমটা বা f(n) বা কমপ্লেক্সিটি ফাংশনটা আশা করছি, আমরা যদি অ্যাকুরেট সেই ভ্যালুটাই পাই, তখন আমরা তাকে বলবো অ্যাভারেজ কেস। এগুলোই মূলত হচ্ছে আমাদের অ্যালগরিদমের অপারেশনের উপর ভিন্ন ভিন্ন বা অপারেশন ভেদে ভিন্ন ভিন্ন কমপ্লেক্সিটি।
আমরা যখন বিভিন্ন অ্যালগরিদম নিয়ে আলোচনা করব তখন আমরা সেগুলোর আলাদা আলাদা কমপ্লেক্সিটি নির্ণয় করব। আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে আসি অতি সংক্ষিপ্ত ক্যাটাগরিতে। অ্যালগরিদম বলতে কি বোঝায়? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালগরিদমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অ্যালগরিদমের কয়টি অংশ রয়েছে ও কি কি? সুডোকোড বলতে কি বোঝায়? পিডিএল কি? আর প্রোগ্রাম টেস্টিং বলতে কি বোঝায়? প্রোগ্রাম ডিবাগিং বলতে কি বোঝায়? সিনট্যাক্স এরর বলতে কি বোঝায়? কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখো। এখানে আরও অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো রিপিট করে ভিডিওটি আর বড় করছি না। আপনারা ভিডিওটি থামিয়ে এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে আছে সংক্ষিপ্ত ক্যাটাগরি। সংক্ষিপ্ত ক্যাটাগরিতে আছে অ্যালগরিদম বিশ্লেষণে কি কি বিষয় লক্ষণীয়, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার ফ্লোচার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার অ্যালগরিদম বের করো। ফ্যাক্টোরিয়াল এন এর মান বের করার অ্যালগরিদম, ফ্লোচার্টের বিভিন্ন রকম সিম্বল, ফিবোনাক্কি নাম্বার বের করার অ্যালগরিদম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসেন প্রোগ্রামিংয়ের ধাপগুলো কি কি হতে পারে, অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়, সুডোকোড, ফ্লোচার্ট আর অ্যালগরিদমের মধ্যে পার্থক্য কি, টাইম স্পেস ট্রেড অফ বলতে কি বোঝায়। সংক্ষিপ্ত ক্যাটাগরিতে এখানে আরও অনেকগুলো প্রশ্ন আমি নোট ডাউন করেছি, আপনারা ভিডিওটি থামিয়ে এই কোশ্চেনগুলো নোট করে নিতে পারেন। রচনামূলক প্রশ্নের মধ্যে আছে ফ্লোচার্ট ব্যবহৃত বিভিন্ন প্রতীকগুলো চিত্রসহ বর্ণনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। n সংখ্যক ডেটা থেকে বৃহত্তম ডেটার অবস্থান মান বের করা, অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বর্ণনা করো, 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্র সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে ডেটা স্ট্রাকচারের নতুন চ্যাপ্টারে। আজকের এই ক্লাসে যদি কোনো বিষয় বুঝতে আপনাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মের ডেটা স্ট্রাকচারের নতুন লেকচারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।